হ্যালো স্টুডেন্টস, আমরা লাস্ট ক্লাসে 1 থেকে 10 এই নাম্বারগুলোর মধ্যে যে নাম্বারগুলো কঠিন ছিল, যে সেন্টেন্সগুলো আসলে আমার কাছে মনে হয়েছে ক্রিটিক্যাল, আমি সেই সেন্টেন্সগুলো করে দিয়েছিলাম এবং তোমাদেরকেও বলেছিলাম যে 1 থেকে 10 বাকি যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো আমার কাছে আর কোনো সেন্টেন্স কঠিন বলে মনে হয়নি। ফলে তুমি করতে পারো, তুমি চাইলে এই বাড়ির কাজগুলো করে ফেলতে পারো তোমরা, এবং সেই বাড়ির কাজগুলো রেখে দাও। এরপর আমি যখন আনসার করব তখন তুমি যেন ওগুলোর সাথে সাথে আনসার করে ফেলতে পারো। এটাই ছিল কথাবার্তা। এরপর 11 থেকে বাকি যেগুলো আছে সেই প্যাসেজগুলোর মধ্যে যে সেন্টেন্সগুলো কঠিন মনে হচ্ছে আমি সেগুলো আজকে করে দিচ্ছি। তাহলে আমাদের অন্তত 1 থেকে 47-এর ভেতরে যতগুলো কঠিন সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলোর ন্যারেশনটা শেষ হয়ে যাবে, কঠিন সেন্টেন্সগুলোর ন্যারেশনটা শেষ হয়ে যাবে। আর বাকিগুলো তো তোমরা হোমওয়ার্ক করছো, তারপর আমি আনসার করে দিচ্ছি। ওকে, সো সেই দিক দিয়ে আজকে আমরা শুরু করব। আমার 10 নাম্বারের পর আরেকটা কঠিন সেন্টেন্স আছে বলে মনে হয়েছে, নাম্বার 16, 16তে। এই 16 নাম্বার প্যাসেজটা জাস্ট একবার রিডিং পড়ে তারপর কঠিন যে দুইটা লাইন আছে সেই দুটো লাইন দেখাচ্ছি। প্রথম লাইনটা হচ্ছে, ওয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার, said the Caliph. They have been starving, said the woman. Have you none else in the world? My husband died some months ago. He left them neither money nor any property, so they are in great distress. They have to starve sometimes. Oh, let me see, how can I help you, said the Caliph. তাহলে খালিফ এবং একজন মহিলার মধ্যে কথাবার্তা হচ্ছে, বুঝতে পারছো। এখানে আমার কাছে মনে হয়েছে যে দুইটা সেন্টেন্স তোমার কাছে কঠিন হতে পারে। একটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্সটা, ওয়াই আর ইয়োর চিলড্রেন ক্রাইং মাই ডটার, এই সেন্টেন্সটা তোমার কাছে কঠিন মনে হতে পারে। এখন মাই ডটারকে তুমি কীভাবে ইউজ করছো। আরেকটা হচ্ছে লাস্ট সেন্টেন্সটা, ও লেট মি সি হাউ আই ক্যান হেল্প ইউ, এই সেন্টেন্সটা। ওকে, সো আমি শুধু এই দুইটা সেন্টেন্স আনসার করে দিচ্ছি, বাকিটা তুমি করবা, কীভাবে যোগ করবা, মহিলার কথাগুলোকে কীভাবে অ্যাড করবা, এগুলো তুমি জানো। ওকে, সো ফার্স্ট ওয়ান, ওয়াই আর ইয়োর চিলড্রেন ক্রাইং মাই ডটার, সেড দ্য খালিফ। খালিফ কাকে বলেছে? ওয়েমেনটাকে বলেছে। এখন খালিফ আর ওয়েমেন আসলেই কি বাবা এবং কন্যা ছিল, মেয়ে ছিল না। তাহলে খালিফ এখানে যে মেয়ে ডাকলো মহিলাটিকে, এটা অ্যাড্রেসিং দিয়ে করবা। অ্যাড্রেসিং দ্য ওয়েমেন অ্যাজ মাই ডটার বলেছে না, হ্যাঁ মাই ডটার বলেছে। তাহলে অ্যাড্রেসিং দ্য ওয়েমেন অ্যাজ হিজ ডটার, অ্যাড্রেসিং দ্য ওয়েমেন অ্যাজ হিজ ডটার, কমা দ্য খালিফ আস্কড why her children were, W-E-R-E, were crying. Addressing the woman as his daughter, comma, the Caliph asked why her children were crying. এই লাইনটা পারলাম। ওকে, এবার এই প্যাসেজের লাস্ট লাইন। আচ্ছা, লাস্ট লাইন পড়ার আগে আমি আগের লাইনটা একটু পড়ি, যে মহিলাটা তার দুঃখের কথা বলছে। মহিলাটা কী বলছে? মাই হাজব্যান্ড ডাইড সাম মান্থস অ্যাগো, হি লেফট দেম নিদার মানি অর নর এনি প্রপার্টি, কোনো টাকা পয়সা বা সম্পত্তি রেখে যায় নাই। সো দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, তাই তারা যথেষ্ট কষ্টে আছে। দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস, তাদেরকে মাঝে মাঝে অনাহারে থাকতে হয়, অভুক্ত থাকতে হয়। গেল। ও লেট মি সি হাউ আই ক্যান হেল্প ইউ। এবার এই লাইনটা একটু দেখ, লাইনটা কীভাবে দিচ্ছে। Oh, let me see how I can help you, question mark, এবং said the Caliph, said the Caliph। আচ্ছা, এখানে একটু দেখি, হ্যাঁ ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে, আমি অনেক জায়গায় দেখেছি সেন্টেন্সটা, কেমন এই প্যাসেজটা অনেক জায়গায় এসছে। তাহলে মহিলাটা তার সমস্ত সমস্যার কথা বলে গেল, এটা প্রবলেম, ওটা প্রবলেম, সেটা প্রবলেম, এবং সব কিছু বলার পর মহিলা বলছে, খালিফ তাকে বলছে,
আচ্ছা দেখা যাক আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি। ওকে, ফার্স্ট অফ অল তুমি এই ও আ ই এইসবের কোনো ব্যবহার করবে না। ও আ ই এগুলো ব্যবহার করবে না, বিকজ ইট ডাজন্ট মেক এনি সেন্স। এটা এক্সপ্রেশন, এক ধরনের এক্সপ্রেশন যেটা আমরা কথা বলার সময় ব্যবহার করি। আর আমরা কথা বলার সময় যে এক্সপ্রেশনটা ব্যবহার করি ওটা তো আর লিখতে পাচ্ছি না, সো ওর ব্যবহার হবে না ফার্স্ট ওয়ান। তাহলে আমাকে করতে হবে কোনটা, এ লেট মি সে হাউ আই ক্যান হেল্প ইউ, এই জায়গাটাকে করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে একটা ইন্টারোগেটিভ মার্ক বা ইন্টারোগেশন মার্ক আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা কি আসলে এখানে বসবে? এই চিহ্নটা কি এখানে বসবে? কারণ সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে দেখো, লেট মি সি কমা হাউ আই ক্যান হেল্প ইউ, এটাই তো কেমন? সো অনেক জায়গায় কোনো একটা বইতে প্রথমে এই ভুলটা করেছিল, টেস্ট পেপার বা সামওয়্যার এই ভুলটা করেছিল যে তারা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছে। আর আমাদের টিচারদের মধ্যেও অনেকে আছেন যারা তোমাদের মতো মানে হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্ট যেভাবে করো ওইভাবে কাট কপি পেস্ট, তারা পরীক্ষার প্রশ্ন বানানোর সময় বিভিন্ন বই বা টেস্ট পেপার থেকে হুবহু প্যাসেজ তুলে দেন এবং ভেবেও দেখেন না যে এখানে আসলে চিহ্নটা কোয়েশ্চেন মার্ক হবে কি না। প্রথমত ইন্টারোগেটিভ সেন্টেন্স ছাড়া প্রশ্নবোধক চিহ্ন হবে না, এটা হচ্ছে ফার্স্ট থিং। তুমি প্রশ্ন বুঝালে প্রশ্নবোধক চিহ্ন হবে। এখন এই বাক্যটা ইন্টারোগেটিভ নয়। কেন ইন্টারোগেটিভ নয় সেটা বলি। বাংলা দেখো, লেট মি সে হাউ আই ক্যান হেল্প ইউ। আচ্ছা দেখি আপনাকে কীভাবে সাহায্য করা যায়। এটা কি প্রশ্নবাচক শব্দ? না, গেল গিয়ে ফার্স্ট থিং। দ্বিতীয়ত এটা কি দিয়ে শুরু হচ্ছে বাক্যটা? লেট মি দিয়ে। কিন্তু যদি ইন্টারোগেটিভ হয় তাহলে অবশ্যই শুরুতে কোনো WH কোয়েশ্চেন্স থাকবে বা অক্সিলারিজ থাকবে, তাই তো? ওকে, মাঝে মধ্যে আবার আমরা কোনো কিছু ছাড়াও প্রশ্ন, যেমন আজকে একটা প্যাসেজে তুমি দেখবা জাস্ট এরকম একটা প্রশ্ন আছে, কফি জাস্ট এরকম করে একটা প্রশ্ন করেছে, তাহলে আগে পিছিয়ে কিছু নাই, তখন আমরা বুঝে নিব যে এটা আসলে কি প্রশ্ন করতে চেয়েছে। ওকে, এখন ব্যাপারটা হলো যে এই কফি যেটা বললো এটা আলাদা, এটার সাথে এখানে কোনো মিল নেই। ওকে, আচ্ছা, লেট মি সি হাউ আই ক্যান হেল্প ইউ সেড দ্য খলিফ। ওকে ফাইন। এবার খেয়াল কর, যেহেতু এখানে কোনো WH কোয়েশ্চেন্স নাই, যেহেতু এখানে কোনো অক্সিলারিস নাই, সেহেতু এটা ওইভাবে ইন্টারোগেটিভ না। আরও একটা বড় প্রমাণ, যদি ইন্টারোগেটিভ হতো তাহলে হাউ আই ক্যান হেল্প হতে পারতো না। সেটা কীভাবে হতো সেটা তুমি জানো যে ইন্টারোগেটিভে অবশ্যই অক্সিলারি সাবজেক্টের আগে আসতো। হাউ ক্যান আই হেল্প ইউ, আমি আপনাকে কীভাবে সাহায্য করব, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি সাবজেক্টের আগে বসে। আর এখানে যেহেতু অক্সিলারি সাবজেক্টের পরে আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা আসলে ইন্টারোগেটিভ চিহ্ন হতে পারে না। এই সব কিছু তোমাকে ব্যাখ্যা করছি কারণ এই ভুলটা তোমার সামনে আসবে, হয়তো কোনো ক্ষেত্রে আসবে। তুমি অন্য কোথাও প্যাসেজ প্র্যাকটিস করছো, সেখানেও হয়তো প্রশ্নবোধক চিহ্ন আসবে। আর প্রশ্নবোধক চিহ্ন আসলে আক্স চলে আসবে, কিন্তু না, আমি তোমাকে বুঝালাম কি যে প্রথমত বাক্যের মিনিং দিয়ে বোঝানো যাচ্ছে যে এটা ইন্টারোগেটিভ না, দ্বিতীয়ত বাক্যের গঠন দিয়ে দেখাচ্ছে যে এটা ইন্টারোগেটিভ না, তৃতীয়ত অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে আছে, এটা দিয়ে তোমাকে বোঝানো হলো যে এটা আসলে ইন্টারোগেটিভ না। তাহলে স্যার প্রশ্নবোধক চিহ্নটা কেন এসছে? এটা প্রিন্টিং মিস্টেক, এবং সেই প্রিন্টিং মিস্টেকটা আমরা যুগ ধরে বহন করে বেড়াচ্ছি। সো অবশ্যই তুমি এখানে ইন্টারোগেটিভ মার্কটাকে পাত্তা দিবা না বা মনে করবা যে এটা আসলে ভুল। তাহলে আমরা লাইনটাকে স্যার কীভাবে করবো? অ্যাজ ইউজুয়াল লেট থাকলে যেভাবে করি, অর্থাৎ দ্য খলিফ told that, অথবা টোল হাত দ্যাট তুমি দিবা, টোল দ্যাট মি মানে খলিফ, হি ব্র্যাকেটে খলিফের সি দিতে পারো, নাও দিতে পারো কারণ এখানে খলিফ আর মহিলাই আছে না। সো দ্য খলিফ টোল দ্যাট, অথবা দ্য খলিফ টোল দ্য ওমেন দ্যাট হি মাইট সি, অথবা আরেকটা লম্বা করে দেওয়া যায়, মাইট বি অ্যালাউড টু সি, তোমার ইচ্ছা, কারণ আমি আর লিখছি না ওটা, অত লম্বা বাক্যে যাওয়া দরকার নেই। দ্য খলিফ টোল দ্যাট হি মাইট সি, অথবা দ্য খলিফ টোল দ্যাট হি মাইট বি অ্যালাউড টু সি সরাসরি হাউ হি
কুড হেল্প দ্যামও দিতে পারো অথবা হারও দিতে পারো, কারণ ইউ বলতে এখানে মহিলাটাকেও বুঝাতে পারে, আবার মহিলা সহ সন্তানগুলোকেও আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারিও বলতে পারে আপনাদের, আবার আমি আপনাকে কিভাবে সাহায্য করি এটাও বলতে পারি, কেমন? সো দ্য ক্যালিফ টোল্ড দ্যাট হি মাইট সি অর হি মাইট বি অ্যালাউড টু সি হাউ হি কুড হেল্প দ্যাম অথবা হার। বি কেয়ারফুল, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, কিন্তু রেস্ট এশিওর দ্যাট এটা প্রশ্নবোধক চিহ্নটা হবে না, এটা প্রশ্নবোধক চিহ্ন হবে না, বিকজ মাই সেন্টেন্স ইজ নট সেইং সো। According to structure, according to meaning, the sentence is not an interrogative sentence. Okay, তাহলে এই প্যাসেজটাতে এই দুইটা ঝামেলা ছিল। এগুলো হচ্ছে প্যাসেজ নাম্বার কত? প্যাসেজ নাম্বার 16তে আমি এই দুইটা প্রবলেম পেলাম, করে দিলাম। আচ্ছা, এরপর প্যাসেজ নাম্বার 17-এ আমি কোনো প্রবলেম পাইনি, তেমন কোনো কঠিন কিছু নাই। প্যাসেজ নাম্বার 18-এ আছে, প্যাসেজ নাম্বার 18। হ্যাঁ, এখানে একটু দেখো 18 নাম্বারটা। হোয়াট আর ইউ রাইটিং? আপনি কি লিখছেন? দ্য নেম অফ দোজ হু লাভ দেয়ার লর্ড, সেসব মানুষের নাম যারা ঈশ্বরকে পছন্দ করেন। দ্য এঞ্জেল লুকড আপ অ্যান্ড রিপ্লাইড ইন আ সুইট টোন, এঞ্জেল মুখ তুলে তাকালো এবং মিষ্টি সুরে বলল, অ্যান্ড ইজ মাইন ওয়ান, এবং আমারটা, এবং আমারটা, এই যে প্রশ্নটা, এবং আমারটা, ওকে, আমারটা মানে ওনার নামটা আছে কিনা জিজ্ঞেস করছেন। ওকে, আস্কড আবু, আবু জিজ্ঞেস করলেন। নো, ইয়োর নেম ইজ নট ইনক্লুডেড হিয়ার, রিপ্লাইড দি এঞ্জেল, এঞ্জেল বললো না আপনার নামটা এখানে নেই। দেন আবু সেড, প্লিজ রাইট, এটা বানানটা ভুল আসছে, প্লিজ রাইট ডাউন মাই নেম অ্যাজ ওয়ান হু লাভস হিজ ফেলো-ম্যান, আমার নামটাও লিখুন, কারণ আমি আমার মানুষকে, আশেপাশের মানুষকে ভালোবাসি। ব্যাপারটা হচ্ছিল কি, যে আবু বিন আদেম, নাম শুনেছ তুমি, তিনি প্রচুর সাহায্য করতেন, মানুষকে ভালোবাসতেন, না ওরকম সাহায্য করতেন। একদিন রাতে তিনি ঘুমাচ্ছিলেন এবং মাঝরাতে তার ঘুম ভেঙে যায়, আর তিনি দেখতে পান যে একটা এঞ্জেল, ফেরেশতা কি জানি লিখছে। তখন তিনি এঞ্জেলকে জিজ্ঞেস করেন, কি লিখছো? তখন এঞ্জেল বলে, সেই সব মানুষের নাম লিখছি হু লাভ দেয়ার লর্ড, যারা ঈশ্বরকে বা সৃষ্টিকর্তাকে ভালোবাসে। তখন আবু বিন আদম জিজ্ঞেস করলো, আমার নামটা কি সেখানে আছে? তখন এঞ্জেল বলল যে না, আপনার নাম তো এখানে নেই। তখন আবু বিন আদম বলল, ঠিক আছে, আমার নামটাও লিখুন, কারণ আমি আমার প্রতিবেশী বা চারপাশের মানুষদেরকে ভালোবাসি। এবং এরপর এঞ্জেলটা চলে যায়। পরের রাতে এঞ্জেলটা আবার আসে এবং আবু বিন আদমকে একটা লিস্ট দেখালো, ওই যে লিস্টটা তিনি তৈরি করছিলেন, যে যারা ঈশ্বরকে বা সৃষ্টিকর্তা বা আল্লাহকে ভালোবাসে তাদের লিস্টটা দেখাচ্ছিল, এবং তিনি দেখলেন যে আবু বিন আদমের নাম সবার উপরে আছে, লিস্টে সবার উপরে আবু বিন আদমের নাম। কাহিনীটা কি? এই গল্পটা দ্বারা কি বোঝায়? তুমি যদি তোমার চারপাশের মানুষকে ভালোবাসো, আশেপাশের মানুষকে ভালোবাসো, তাহলে সেটাই হবে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা, এবং তোমার নাম সবার উপরে থাকবে সৃষ্টিকর্তারকে ভালোবাসার মানুষদের লিস্টে। সো এই হচ্ছে কাহিনীটা। ওকে, এবার এখানে দুইটা জায়গায় ঝামেলা হতে পারে। ওকে, ফার্স্ট ওয়ান, হোয়াট আর ইউ রাইটিং? হোয়াট আর ইউ রাইটিং, এই তো, এই হোয়াট আর ইউ রাইটিং, এটার জন্য তুমি কি করবা? আবু আস্কড দি এঞ্জেল, আবু আস্কড দি এঞ্জেল হোয়াট হি ওয়াজ রাইটিং, হোয়াট হি ওয়াজ রাইটিং। এখন এখানে তুমি গিয়ে একটা ঝামেলায় পড়বা। এঞ্জেলের জন্য তুমি প্রোনাউনটা কি আনবা? ফেরেশতা, ফেরেশতার জন্য তুমি প্রোনাউনটা কি হি আনবা নাকি শি আনবা? প্রথমত বলে দিই, এটা ইট আনবাই না, ইট আনবা না, কারণ কথা বলছে, এঞ্জেল কথা বলছে, তাই এটার জন্য ইট আনবে না, ইট আনবে অপ্রাণীবাচকের জন্য। হ্যাঁ, যদি ফেবলস হয়, যেখানে দেখা যায় যে ওই বাঘ, সিংহ এরা কথা বলছে ফেবলসগুলোতে, সেগুলোর জন্য তুমি হি শি ইউজ করতে পারো। ওকে, সেগুলোর জন্য। তবে নর্মালি ইট ইউজ করা হয় অপ্রাণীবাচক শব্দের জন্য, এটা হচ্ছে একটা। তাহলে স্যার ইট ইউজ না করলে আমি কি হি ইউজ করবো না কি শি ইউজ করবো? এখন এঞ্জেল পুরুষ না মহিলা এটা তো আমরা জানি না। ওকে, ফেরেশতা বলছি, আমরা ফেরেশতা বলছি, কেমন? সো বেটার হয় তুমি হি ইউজ করো, এঞ্জেলের জন্য হি ইউজ করো। আর যদি ফেইরি থাকে, FAIRY, ফেইরি মানে পরি থাকে, তাহলে তার জন্য শি ইউজ করো। অ্যাঞ্জেলের জন্য হি, ফেইরির জন্য শি, এই দুইটা প্রোনাউন একটু মনে রেখো। তাহলে এখানেও তুমি হি দিয়ে চালিয়ে যাবা, হি দিয়ে চালিয়ে যাবা। তাহলে কি হবে? আবু আস্কড দি এঞ্জেল হোয়াট হি ওয়াজ রাইটিং, হোয়াট হি দিয়ে ব্র্যাকেটে অ্যাঞ্জেলের AN, ব্র্যাকেটে অ্যাঞ্জেলের AN। এখানে একটু দেখিস,
কারণ আমি যদি শুধু এ দিই তাহলে এটা দ্বারা আবুকেও বুঝাবে আবার এঞ্জেলকেও বুঝাবে, তাই এ এন দিলে তাহলে অন্তত বোঝা যাবে যে এটা এঞ্জেলকে বুঝাচ্ছে। সো আবু আস্কড দি এঞ্জেল হোয়াট হি ওয়াজ রাইটিং। আপনি কি লিখছেন? সেসব মানুষের নাম যারা ঈশ্বরকে ভালোবাসে। আবু জিজ্ঞেস করছিল কী লিখছেন? সেসব মানুষের নাম যারা ঈশ্বরকে ভালোবাসে। হ্যাঁ, যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের নাম কি? তাহলে পুরো উত্তরটা কী হবে? আমি সেসব মানুষের নাম লিখছি যারা ঈশ্বরকে ভালোবাসেন। আর সেক্ষেত্রে আনসারটা কীরকম হবে? আই এম রাইটিং দ্য নেমস অফ দোজ হু লাভ দেয়ার লর্ড। এই আই অ্যাম রাইটিং কথাটা এখানে নাই, এটা তোমাকে বসাতে হবে। ওই যে আমরা প্যাসেজ ন্যারেশন করার সময় শিখছিলাম যে কোনো বাক্য যদি অর্ধেক অর্ধেক থাকে তাহলে সেই বাক্যটাকে পূর্ণাঙ্গ বানাতে হবে, এটা হচ্ছে সেখানে। তাহলে এই লাইনটা কীভাবে আনসার দিবা? এই লাইনটা এভাবে দাও যে, কোথায় আছি? ওকে, দ্য এঞ্জেল লুকড আপ, চলবে, দ্য এঞ্জেল লুকড আপ অ্যান্ড রিপ্লাইড ইন আ সুইট টোন দ্যাট, the angel looked up and replied in a sweet tone that he was writing the names, Pagida, he was writing the names of those who loved, past tense, who loved their Lord, okay. তাহলে the angel looked up and replied in a sweet tone that he was writing the names of those who loved their Lord. এরপরে আবু যে কথাটা বলছে সেটা নিয়ে একটু ঝামেলা হবে। তাহলে আগের লাইনে আমরা কি লিখছি? দ্য এঞ্জেল looked up and replied in a sweet tone that he was writing the names of those who loved their lords, এই তো, the names of those who loved their Lord. ওকে, আচ্ছা, এবার আবু কি প্রশ্ন করছে দেখ। আবু প্রশ্ন করছে, অ্যান্ড ইজ মাইন ওয়ান। আবু আস্কড। আচ্ছা, এবার অ্যান্ড ইজ মাইন ওয়ান, এই প্রশ্নটা এখন আমরা লিখব। ওকে, ঠিক লিখছি তো? কারণ তোমরা তো আবার লাইন বাই লাইন চেক করবা, তখন বলো না স্যার বই তো এরকম ছিল, আপনি লিখছেন এরকম, অ্যান্ড ইজ মাইন ওয়ান। হ্যাঁ ঠিক আছে, অ্যান্ড ইজ মাইন ওয়ান। ওকে, এবার অ্যান্ড ইজ মাইন ওয়ান দ্বারা কী বোঝাচ্ছে? অ্যাঞ্জেল বলেছে তিনি সেসব মানুষের নাম লিখছেন যারা লর্ডকে ভালোবাসে, এবং আবু জিজ্ঞেস করছে আমারটা কি আছে? এই আমারটা কি আছে মানে কি? ওনার এই অ্যান্ড ইজ মাইন ওয়ানকে যদি আমি আসলে পূর্ণাঙ্গ প্রশ্ন বানাতে চাই তাহলে প্রশ্নটা হবে এরকম, অ্যান্ড ইজ দেয়ার মাইন ওয়ান, অথবা অ্যান্ড ইজ মাইন নেম আর দেওয়ার দরকার নেই, কারণ ওই মাইন তো উনি ইউজ করেছেন। সেখানে কি আমার নাম আছে? এখানে কি আমার নাম আছে? ওখানে কি আমার নাম আছে? এখানে ওখানে সেখানে এগুলো বোঝানোর জন্যই আমাকে কি আনতে হলো? দেয়ারটা। অ্যান্ড ইজ দেয়ার মাইন ওয়ান, এখানে কি আমার নামটা আছে? তাহলে এই দেয়ারটা তোমাকে আনতে হবে, যদিও প্রশ্নের মধ্যে দেয়ারটা নাই, অ্যান্ড ইজ মাইন ওয়ান। কেমন? তাহলে এবার এই লাইনটাকে যদি আমি ইনডাইরেক্ট করি তখন কীরকম হবে? আবু আস্কড ইফ, এই অ্যান্ডের দরকার নেই, এই ধরনের কনজাংশনসগুলোর দরকার নাই যখন কনজাংশনটা যে সেন্টেন্সটা কন্টিনিউ করার জন্য বলছে। এঞ্জেল বলছে সেসব মানুষের নাম লিখছে যারা ঈশ্বরকে ভালোবাসে, এবং আমার নাম কি আছে? এই এবংয়ের কোনো মিনিং নেই, এটা শুধু কথা চালিয়ে যাওয়ার জন্য বসিয়েছে, সো এটা ইউজ করবে না। আবু আস্কড ইফ দেয়ার ওয়াজ হিজ ওয়ান, এই মাইনটা কি হয়ে গেল? হিজ, ওয়ানটা ওয়ান। এখানে ইফ দেয়ার ওয়াজ হিজ নেম, আবু আস্কড অ্যান্ড তো দিব না, আবু আস্কড ইফ দেয়ার ওয়াজ হিজ নেম, এই হিজ নেম কথাটা এনো না। অনেকে মনে করে যে এটা স্ট্যান্ডার্ড, যে হ্যাঁ
আমার নামটা কি বোঝাচ্ছে, তো ওটাই বোঝাচ্ছে যে তার নামটা আছে কি না। এবং সেটা তুমি চাইলে লিখতেও পারতো, আবু আস্কড ইফ দেয়ার ওয়াজ হিজ নেম, এভাবে তুমি করতে পারতাম। কিন্তু না করাটাই বেটার। কেন না করাটা বেটার বলছি? কারণ নেম শব্দটা তো এখানে নাই। যেহেতু নেম শব্দটা এখানে নাই, তাই তুমি সেটা ইউজ করবে না। সো আবু আস্কড ইফ দেয়ার ওয়াজ হিজ ওয়ান, ইফ দেয়ার ওয়াজ হিজ ওয়ান, ঠিক আছে। ওকে, তাহলে ইজ মাইন ওয়ান, এটাকে তুমি এভাবে করছো, ইফ দেয়ার ওয়াজ হিজ ওয়ান। আচ্ছা, আবু আস্কড ইফ দেয়ার ওয়াজ হিজ ওয়ান, অথবা সেন্টেন্সটাকে ঘুরে দিতে পারো, আবু আস্কড ইফ হিজ ওয়ান ওয়াজ দেয়ার, আবু আস্কড হিজ ওয়ান ওয়াজ দেয়ার, এভাবেও করতে পারো। আমি এটাকে অপশন করে দিচ্ছি, এখান থেকে আবু আস্কড ইফ দেয়ার না, এভাবেও করতে পারো, সেন্টেন্সটা ঘুরে দিতে পারো, ইফ হিজ ওয়ান ওয়াজ দেয়ার, এভাবেও করতে পারো। তাহলে ইফ দেয়ার ওয়াজ হিজ ওয়ান অথবা ইফ হিজ ওয়ান ওয়াজ দেয়ার। তবে আমি সাপোর্ট করি এটাকে, কারণ তারা কীভাবে শেষ করেছে, মাইন ওয়ান দিয়ে, আমরাও সেভাবে শেষ করছি ওয়াজ হিজ ওয়ান দিয়ে। সো তোমার যেটা ইচ্ছে তুমি সেটা বসাতে পারবা, কোনো প্রবলেম নেই। এই ছিল ঝামেলাটা। ওকে, এরপর এই প্যাসেজে আর কিছু নাই। নো ইয়োর নেম ইজ নট ইনক্লুডেড দেয়ার রিপ্লাইড দ্য এঞ্জেল। তাহলে দ্য এঞ্জেল কী করলো? না বলেছে। রিফিউজ করেছে? না। ডিসঅ্যাগ্রি করেছে? না, আপনার নামটা সেখানে নেই। এখন ও না, সরি, এখানে তো প্রশ্ন করেছে, আগের লাইনে তো প্রশ্ন আছে, আনসার ইন দ্য নেগেটিভ দিবা। তাহলে এভাবে দাও, আবু আনসার ইন দ্য দ্য এঞ্জেল আনসার ইন দ্য নেগেটিভ অ্যান্ড টোল্ড দ্যাট হিজ নেম ওয়াজ নট ইনক্লুডেড দেয়ার। ওকে, দেন আবু রিকোয়েস্টেড, কারণ প্লিজ আছে, দেন আবু, দেনটা দেন বসে যাবে, কেমন? দেন আবু রিকোয়েস্টেড পোলাইটলি, প্লিজের জন্য, দেন আবু রিকোয়েস্টেড পোলাইটলি টু রাইট ডাউন হিজ নেম as one who loved, LOVED, who loved his fellow man, বাকিটা বসে যাবে। তাহলে ওই ইজ মাইন ওয়ানটাকে একটু খেয়াল করো, আবু আস্কড ইফ দেয়ার ওয়াজ হিজ ওয়ান অথবা আবু আস্কড ইফ হিজ ওয়ান ওয়াজ দেয়ার, যে কোনো একটা দিয়ে করবো। ওকে, এটা গেল 18। এরপর আছে 21। 21-এর ফার্স্ট লাইনটা দেখ, ও মাই লর্ড প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড সেড দ্য ওয়ামেন, let her have him, the king said, now everything is clear। এখানে ফার্স্ট লাইনটাই হচ্ছে ঝামেলা, ও মাই লর্ড। এই লাইনটাকে তুমি কীভাবে ইউজ করছো? তুমি গল্পটা হয়তো জানো, আমি একটু বলে রাখি, কারণ এই গল্পগুলো আবার রিঅ্যারেঞ্জের জন্যও লাগে, কেমন? সো একই সাথে করে ফেলছি। কিং সলোমন নাম শুনেছো, যথেষ্ট জ্ঞানী ছিলেন, ধন সম্পদে যথেষ্ট ধনী, আবার জ্ঞানের দিক দিয়েও প্রচণ্ড ধনী ছিলেন। ওকে, মানে ঐশ্বর্যবান ছিলেন বা জ্ঞানী ছিলেন। সো একবার তার কাছে দুইজন মহিলা আসে একটা নবজাতক শিশুকে নিয়ে, এবং দুইজন মহিলাই দাবি করে যে তারা হচ্ছে সন্তানের মা, এই সন্তানটার মা। তারা প্রত্যেকে দাবি করছে যে সন্তানটা তার। এখন কোনো রকমই বোঝা যাচ্ছে না আসল মাটাকে। তখন সলোমন একটা চালাকি করলেন, তিনি তার যারা সেখানে ছিল তাদের একজনকে বলল, হান্টসম্যান মানে জল্লাদকে বলল, আচ্ছা ঠিক আছে, যেহেতু দুইজনের কেউই তার দাবি ছাড়বে না, তা একটা কাজ করতে পারো যে বাচ্চাটাকে কেটে 2 টুকরা করে দাও, বাচ্চাটাকে কেটে 2 টুকরা করে 2 মাকে 2 টুকরা দিয়ে দাও। এটা কিং সলোমন বলেন। আর এটা শোনার সাথে সাথে একজন মহিলা বলে উঠল এই কথাটা, ও মাই লর্ড প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড। না, বাচ্চাটাকে কেনার দরকার নেই, বাচ্চাটাকে কাটার দরকার নেই, লেট হার হ্যাভ হিম, বাচ্চাটা ওকে দিয়ে দিন। অর্থাৎ যিনি সত্যিকার মা, তিনি চাইছেন না যে বাচ্চাটা মারা যাক, তিনি চাইছেন যে দখলে মহিলাটা নিয়ে যাক বাচ্চাটাকে, কিন্তু তারপর আমার বাচ্চাটা বেঁচে থাক। এবং এই কথাটা শোনার পর লেট হার হ্যাভ হিম, ওই মহিলাটাকে ওই বাচ্চাটা দিয়ে দাও। দ্য কিং স্যাড, নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি। এবার রাজা বললো, হ্যাঁ এখন আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। পয়েন্টিং টু দ্য ওয়ামেন হি সেড টু দ্য সার্ভেন্ট, গিভ হার দ্য চাইল্ড, শি ইজ দ্য মাদার অফ দ্য বেবি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ওই লাইনটাও, ও মাই লর্ড প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, এই মাই লর্ডটাকে তুমি কিভাবে ইউজ করছো? তুমি আদালতের কোনো দৃশ্য যদি দেখো, সেখানে দেখবে উকিলরা, ম্যাজিস্ট্রেট যিনি থাকেন,
উকিলরা ম্যাজিস্ট্রেট যিনি থাকেন সেই ম্যাজিস্ট্রেটকে সম্বোধন করে মি লর্ড। মি লর্ড, যদিও অনেক জায়গায় মাই লর্ড শোনা যায়, যদিও সেটা সঠিক না, মি লর্ড বলে। কারণ মাই লর্ড যখন তুমি বলছো, মাই লর্ড, আমার ঈশ্বর, আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা। লর্ড মানে হচ্ছে আল্লাহ, সৃষ্টিকর্তা, ভগবান, ঈশ্বরকে বোঝানো হয় লর্ড। যদিও ইংরেজদের আমলে লর্ড বলে একটা পদবি ছিল, লর্ড না, যেমন লর্ড বায়রেন একজন ছিলেন, একজন বিখ্যাত কবি, মারাত্মক লর্ড বায়রেন, ওরে বাপ। সে লর্ড বায়রেন তিনি করতেন কি, তার প্রজাদের মনের মধ্যে, মানে জমিদার টাইপের মানুষ আর কি লর্ড, সো তার প্রজাদের মনে ভয় জাগানোর জন্য মানুষের খুলি, মাথা খুলি আছে না, খুলির মধ্যে মদ ঢেলে সেখান থেকে তিনি মদ পান করতেন, লর্ড বায়রেন। আবার সেই লর্ড বায়রেন কবিতাও লিখেছেন, কত সুন্দর প্রেমের কবিতা। শি ওয়াক্স ইন বিউটি লাইক দ্য নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টারি স্কাইস অ্যান্ড অল দ্যাট বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট মিট ইন আর আসপেক্টস অ্যান্ড ইন আর আইস। তার প্রেয়সীর বর্ণনা দিচ্ছেন। সো একদিকে রোমান্টিক কবি, অন্যদিকে ভয়ঙ্কর এক জমিদার চরিত্র হচ্ছে লর্ড বায়রেন। ওকে, সো লর্ড জমিদার টাইপের। সো লর্ড বলতে নর্মালি বোঝানো হয় সৃষ্টিকর্তাকে। এখন তুমি যদি কাউকে মাই লর্ড বলো, দ্যাট মিনস তুমি তাকে কিসের সম্মান দিচ্ছ? সৃষ্টিকর্তার সম্মান দিচ্ছ, ঈশ্বর আল্লাহ ভগবানের সম্মান দিচ্ছ। এখন আসলে কি মাই লর্ড বলার দরকার? হ্যাঁ, আরেকটা জায়গা আছে, আরেকটা জায়গায় লর্ড শব্দটি ইউজ করতো, সেটা হচ্ছে কোথায়? যখন প্রাচীন যুগে কৃতদাস প্রথা ছিল, কৃতদাস প্রথা, তখন সার্ভেন্টরা তাদের মাস্টারদেরকে লর্ড বলতো, মাস্টারদেরকে, তখন মাই লর্ড বলতে পারতো। কিন্তু আদালতে খেয়াল করবা যে তারা মি লর্ড বলে, তারা ম্যাজিস্ট্রেটকে লর্ড ডাকছে, ম্যাজিস্ট্রেটকে লর্ড ডাকছে। কেন লর্ড ডাকছে? কারণ ওই ম্যাজিস্ট্রেটের একটা সাইনে বা একটা সিদ্ধান্তে যে কোনো কেউ বেঁচে ফিরে আসতে পারে, আবার যে কোনো কেউ মারাও যেতে পারে। কাউকে ফাঁসির আদেশও তিনি দিতে পারেন, কাউকে আবার মুক্তও করে দিতে পারেন। তাই ম্যাজিস্ট্রেটকে বা বিচারককে লর্ড ডাকা যেতেই পারে। কিন্তু উনি তো আর আমার লর্ড না, উনি তো আমার আল্লাহ না, আমার ভগবান না, আমার ঈশ্বর না। তাই উকিলরা কী করে? মি লর্ড বলে, মি লর্ড। এটা হচ্ছে শুদ্ধটা। যদিও অনেক জায়গায় দেখবে, অনেক হিন্দি সিনেমা দেখবে যে উকিলরাও মাই লর্ড বলছে। সো এটা আসলে মি লর্ড ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এখানে মহিলাটা কিং সলোমনকে লর্ড ডেকেছে, মাই লর্ড বলেছে, তাহলে আসলে কি কিং সলোমন এই মহিলাটার লর্ড ছিল? মহিলাটা কৃতদাস ছিল না, নাম্বার ওয়ান। মহিলাটা এই কিং সলোমনের কোনো চাকর বাকরও ছিল না, বা কিং সলোমন ম্যাজিস্ট্রেট মহিলাটা কোনো একজন উকিল, সেটাও না। তাহলে এখানে মাই লর্ডটা অ্যাড্রেসিং হিসাবে ইউজ করবা। অ্যাড্রেসিং দ্য কিং আছে, দ্য কিং আছে না, হ্যাঁ কিং আছে। অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড, অ্যাজ হার লর্ড, ও মাই লর্ডটাকে, ও তো বলেছি আগেই যে এটা ইউজ করা যাবে না। তাহলে অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড, কমা, দ্য ওয়ামেন রিকোয়েস্টেড হিম পোলাইটলি, অথবা ফরবেড দিয়ে করতে পারো, দ্য ওয়ামেন ফরবেড হিম পোলাইটলি, রিকোয়েস্টেড হিম পোলাইটলি অথবা ফরবেড হিম পোলাইটলি। যদি রিকোয়েস্টেড ইউজ করো তাহলে নট টু আনবা, আর যদি রিকোয়েস্টেড ইউজ না করো, ফরবেড ইউজ করো, তাহলে শুধু টু দিয়ে করবা। তাহলে আমি ফরবেড দিয়ে দেখাচ্ছি, ফরবেড দিয়ে। তাহলে দ্য ওয়াম অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড, কমা, দ্য ওয়ামেন ফরবেড হিম টু কিল দ্য চাইল্ড, টু কিল দ্য চাইল্ড, ফরবেড দিলে। আর যদি তুমি রিকোয়েস্টেড দিয়ে করো, অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড, কমা, দ্য ওয়ামেন রিকোয়েস্টেড হিম পোলাইটলি নট টু কিল দ্য চাইল্ড। রিকোয়েস্টেড দিলে নট টু, আর যদি ফরবেড দাও তাহলে শুধু টু দিয়ে করে দিবা প্যাসেজটা। ডান। ও মাই লর্ডের এই প্যাসেজে আর কোনো কঠিন লাইন নেই আমার জানা মতে। এই মাই লর্ডটা নিয়ে তুমি একটু ঝামেলায় পড়বা, সেটা করে দিলাম। এই পেজে আর নেই। এবার চলে আসো প্যাসেজ নাম্বার 28। 28 দেখো কি বলছে, হ্যাভ ইউ কাট ইউর নেল শর্ট, তুমি কি তোমার নখ কেটে ফেলেছো? দ্য টিচার সেইড টু রিথা, নো আই হ্যাভ ফরগটেন স্যার, সে বলছে না আমি ভুলে গিয়েছি স্যার। এবার স্যার ওটা কী বলে দেখো, দ্যাটস ভ্যারি ব্যাড, ইউ মাস্ট ব্লা 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 ব্লা। এই যে দ্যাটস ভ্যারি ব্যাড, এই কথাটা কে বলেছে? টিচার। আমি শুধু এই লাইনটা দেখানোর জন্যই আনছি। দ্যাটস, সরি,
দ্যাটস ভেরি ব্যাড। মনে করো লাইনটা এখানে শেষ, আরও আছে, আমি শুধু এই লাইনটা দেখাচ্ছি, সেড দ্য টিচার। আরও আছে, সেটা তুমি কি করবে, যোগ করে দিবা। তাহলে দ্যাট আমরা আনসার যখন করব তখন কীভাবে করব, দ্য টিচার told that বা told her that, told that বা told her that, যেহেতু এটা অ্যাসার্টিভ তাই আমাকে দ্যাট আনতে হলো। এবার এখানে কি আছে, দ্যাটস ভেরি ব্যাড। এবার এই দ্যাটসটা কোত্থেকে আসবে, আমরা জানি দিস থাকলে দ্যাট হয়, আবার কখনো দিস থাকলে দিস বসেও যায়। যাই আমরা যেটা ভুল জানি হয়তো কেউ সেটা হচ্ছে ইটকে দ্যাট বানিয়ে দেয়া। কেউ মনে করে যে বাক্যে যদি ইট থাকে সেটাকে দ্যাট বানিয়ে দেওয়া যায়, নেভার। বাক্যে ইট থাকলে সেটাকে দ্যাট বানানো যায় না, ইট থেকে যাবে, দিসকে কখনো দ্যাট বানানো যায়, আবার কখনো বানানো যায় না। এখন প্রশ্ন হচ্ছে দ্যাট থাকলে সেটাকে কি করব, দ্যাট থাকলে সেটা কিছু করার নাই, দ্যাট বসাই দিব। কিছু কিছু জ্ঞানী ব্যক্তি আছে তারা বলে যে দ্যাট বসায় দাও, মাঝখানে একটা কমা দিয়ে দাও, আর দ্যাটস মানে হচ্ছে দ্যাট ইজটাকে ওয়াজ বানায় দাও, এবং ওয়াজ বানিয়ে এরকম করে দ্যাট ওয়াজ ভেরি ব্যাড। এটা হচ্ছে কিছু কিছু জ্ঞানী ব্যক্তির কথাবার্তা। দ্য টিচার টোল্ড দ্যাট ওয়াজ ভেরি ব্যাড, এবং যুক্তি হচ্ছে দ্যাটকে তো চেঞ্জ করা যায় না, তাই তারা করলো কি, দুইটা দ্যাট, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য দ্যাট, আর এই দ্যাট হচ্ছে প্রশ্নের দ্যাট। কিন্তু ব্যাপারটা পুরোপুরি ভুল, এরকম পাশাপাশি দুইটা দ্যাট ইউজ করতে পারবে না। সেক্ষেত্রে দ্বিতীয় দ্যাটের জায়গায় তুমি দ্যাট তো লিখলা, এরপর ইট করে দিবা। দ্য টিচার টোল্ড দ্যাট ইট ওয়াজ ভেরি ব্যাড। দ্য টিচার টোল্ড দ্যাট, পরপর দুইটা দ্যাট থাকলে দ্বিতীয় দ্যাটটাকে কী বানিয়ে দিতে হবে, ইট। তা দ্য টিচার টোল্ড দ্যাট ইট ওয়াজ ভেরি ব্যাড। বুঝতে পারলে কিনা দেখো কেমন। তাহলে এই লাইনটা দেখানোর জন্য তোমাকে এই প্যাসেজটার কথা বলছিলাম, যে পাশাপাশি দুইটা দ্যাট থাকলে দ্বিতীয় দ্যাটটাকে ইট বানিয়ে দিবা। ওকে, সো এই ছাড়া এই 28 নম্বর প্যাসেজে আর কিছু নাই। ওকে, এরপর 31, এটা একটু দেখ। উইল ইউ বাই মাই হেয়ার, আপনি কি আমার চুল কিনবেন, আস্কড ডেলা। আই বাই হেয়ার, সেড ম্যাডাম, যে মহিলাটা চুল কিনবে তিনি বলছেন আমি চুল কিনি। Take your hairs off and let's have a sight at the looks of it. $20, said madam, lifting the mask with a practiced hand. Give it to me quick, said Della. আমাকে তাড়াতাড়ি দিন। ওকে, আচ্ছা, উইল ইউ বাই মাই হেয়ার, চুল কিনবেন, সে আস্কড ডেলা। আই বাই হেয়ার, এই আই বাই হেয়ার থেকে পরের অংশটা আমি একটু বোর্ডে দেখাই, কারণ এখানে একটা ভিন্ন জিনিস আনতে হয়। আচ্ছা, ক্লাস 9-10-এ তোমরা তো ন্যারেশন করেছো, ক্লাস 9-10 ন্যারেশন করেছো না? তখন এইভাবে ভেঙে ভেঙে করেছিলে, এভাবে ভেঙে ভেঙে করেছিলে লাইন বাই লাইন, একটু চিন্তা করে দেখো। ওকে, আই বাই হেয়ার থেকে দেখাচ্ছে আমি, হয়তো আমার চাইতে আরও ভালো কেউ বুঝিয়েছে, আবার হয়তো বুঝাইনি, হতে পারে। আই বাই হেয়ার সেড মাদাম, ফরাসি গল্প, সেড মাদাম। ওকে, টেক ইউর হ্যাটস অফ, টেক, আমি একটু সময় বেশি নিচ্ছি, কিন্তু আমি চাইছি ন্যারেশনের যাবতীয় ঝামেলা শেষ হয়ে যাক। টেক ইউর, কারণ এগুলো আনসার শিট দিয়ে দিলে হয় তোমাদেরকে, আমি আনসার শিট একটা বানিয়ে তোমাদেরকে গ্রুপের মধ্যে আপলোড করে দিলাম, কিন্তু তুমি কিচ্ছু বুঝবা না। তাই যে জায়গাগুলো সমস্যা আছে সেই জায়গাগুলো তোমাদেরকে একটু এক্সপ্লেন করছি। Take your hat off, take your hat off and let's have a sight and let's have a sight at the looks of it, full stop. ওকে, এরপর আবার ইনভার্টেড কমা শুরু দেখ, $20,
$20, said madam. Said madam. Said madam. $20, said madam. Lifting the mass. Lifting the mass. Lifting the mass with a practiced hand. With a practiced. Lifting the mass with a practiced hand. আচ্ছা, এবার খেয়াল কর, আই বাই হিয়ার, ম্যাডাম বলছেন আমি চুল কিনি। টেক ইউর হ্যাটস অফ, টেক ইউর হ্যাট অফ অ্যান্ড লেটস হ্যাভ আ সাইড অ্যাট দ্য লুকস অফ ইট। ম্যাডাম বলেছেন 1 2 $20 3। তাহলে ম্যাডাম কয়টা সেন্টেন্স বলেছে? 3টা। এখানে একটা বিষয় আছে, কেমন? দ্বিতীয়ত, তুমি 1 আর 2কে অ্যাড করতে পারবে না। 1 আর 2কে অ্যাড করতে পারবে না। কেন 1 আর 2কে অ্যাড করতে পারবে না? কারণ দেখো 2 নাম্বার সেন্টেন্সটা অলরেডি কম্পাউন্ড সেন্টেন্স হয়ে আছে। টেক ইয়োর হ্যাট অফ অ্যান্ড, দেখছিস অলরেডি একটা অ্যান্ড দেওয়া আছে এখানে। সো এটা অলরেডি কম্পাউন্ড। অ্যান্ড লেটস হ্যাভ আ সাইড অ্যাট দ্য লুকস অফ ইট, তাহলে এটা অলরেডি কম্পাউন্ড। এখন এইটাকে বা 2কে যদি আমি একের সাথে যুক্ত করতে চাই, আমাকে আবার একটা অ্যান্ড আনতে হবে। সো অ্যান্ড কয়টা চলে আসে? 2টা। তখন বাক্যটা লম্বা হয়, শুনতে বিশ্রী লাগে। তাই তুমি 1কে আলাদা করবা, 2কে আলাদা করবা, 2টা সেপারেট সেন্টেন্স হবে। আগের লাইনে প্রশ্ন করছিল ডেলা, উইল ইউ বাই হিয়ার, উইল ইউ বাই হিয়ার। তাহলে ম্যাডাম আনসার্ড, আনসারটা কী বোঝা যাচ্ছে? ম্যাডাম আনসার্ড বা রিপ্লাই যাই দাও তুমি, answered that, madam answered that she, বাইটে কি হয়ে যাবে? bought, she bought here, full stop. I buy here, she bought here, full stop. added দিয়ে করো, she also না, added দিয়ে করো না, কারণ আগের সেন্টেন্সটা অ্যাসার্টিভ, পরের সেন্টেন্সটা ইম্প্যারেটিভ। ওকে, তাহলে অ্যাডেড দ্যাট দিয়ে হবে না, যেহেতু যেহেতু সেন্টেন্স ভিন্ন, টোল দিয়ে করো। শি টোল্ড, হারটা দিতেও পারো, নাও দিতে পারো। শি টোল্ড হার, হার দিলে ব্র্যাকেটে ডি দিও। শি টোল্ড হার টু, কারণ এটা ইম্প্যারেটিভ, কেমন? টু টেক হার হ্যাট অফ। She told her to take her hat off and এবার দেখ let us থাকলে propose to বা suggested to, and suggested propose যে কোনটা দিতে পারবে, তবে এটার জন্য suggested-টা বেটার। and suggested that অথবা suggested to her that, suggested that অথবা সাজেস্টেড টু হার দ্যাট, তোমার ইচ্ছা, কেমন? টু হারটা বসাবে কি বসাবো না, তোমার ইচ্ছা। সাজেস্টেড টু হার দ্যাট। এবার আজ বলতে কাকে বোঝানো হচ্ছে? ডেলা এবং ম্যাডাম, তাহলে দুটাই থার্ড পারসন, ডেলা এবং ম্যাডাম দুটাই থার্ড পারসন। তাহলে এটা কী হয়ে যাবে? দে শুড, দে শুড, দে শুড নাকি দে মাইট? লেটাস থাকলে শুড, আর যদি লেটারের পর অন্য কিছু থাকে তখন মাইট। তাহলে দে শুড হ্যাভ আ সাইট অ্যাট দ্য। এবার দেখ, এই যে লুকসটা আছে, এটা কিন্তু ভার্ব না। ও গড, আজকে যে কী শুরু হয়েছে! এই একটু পরপর ইলেকট্রিসিটি যায়, একটু পরপর আসে, মোটামুটি প্যারা দিয়ে রাখছে। ওকে, সো অ্যাট দ্য লুকস, এটা ভার্ব না, এটা ভার্ব না। তার বড় প্রমাণ হচ্ছে তার আগে একটা আর্টিকেল দা আছে, এটা নাউন, তাই আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না। শুড হ্যাভ আ সাইট অ্যাট দ্য লুকস অফ ইট, অ্যাট দ্য লুকস অফ ইট। ওকে, এরপর $20 said ম্যাডাম। এবার ঘটনাটা কী হয়েছিল?
যে মহিলা ডেলা, গত ক্লাসে বলছিলাম মনে হয়, যে ডেলা গেল মহিলার কাছে চুল বিক্রি করতে এবং বললো আপনি কি চুল কিনেন? তখন মহিলা বললো হ্যাঁ আমি চুল কিনি, আপনার টুপিটা সরান, আমাকে চুলগুলো দেখতে দেন। মূল গল্পে ও হেনরির মূল গল্প দ্য গিফট অফ দ্য ম্যাজাই, সেই মূল গল্পে যেটা ছিল, এবং আপনার চুলটা দেখতে দেন, এই দেখতে দেন বলার পর ডেলা তার টুপিটা সরালো আর তার চুলগুলো ছেড়ে দিল, এবং এরপর চুলগুলোর বর্ণনা আছে। চুলগুলো একেবারে হাঁটুর নিচ পর্যন্ত নেমে আসে, চুলগুলো ঝিকঝিক করছে বা চিকচিক করছে, কীরকম চিকচিক ঝিকঝিক না সরি চিকচিক চিকচিক করছে বা ঝিলিমিল করছে, ঠিক যেরকম ধরো কোনো একটা সকালবেলা রৌদ্রোজ্জ্বল সকালবেলা সানি মর্নিংয়ে তুমি যদি সূর্যের আলোর নিচে এক গামলা পানি রাখো, পানিতে যদি সূর্যের আলো পড়ে তাহলে পানিটা যেরকম চিকচিক করে ওঠে, ডেলার চুলগুলো সেরকম চিকচিক করে উঠছিল, এবং সেগুলো নাকি এমন স্বচ্ছ ছিল যে ডেলা যখন চুল ছেড়ে দিত তখন তার পিছনে যদি কেউ দাঁড়াতো সে চুলের মধ্যে নিজের চেহারা দেখতে পেত, মানে আয়নার মতো স্বচ্ছ। আবার ঢেউ খেলানো ছিল অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো, মানে চুলের প্রচুর প্রশংসা। এবং যখন সে বারান্দায় দাঁড়িয়ে চুল ছেড়ে দিত তখন অনেক মহিলা তাকে ঈর্ষা করতো। ইভেন কুইন অফ শেবার কথাও আছে সেই গল্পটাতে। আমি এই যে কথাবার্তাগুলো বলছি না, এগুলো হচ্ছে ও হেনরির সেই গল্পটা গিফট অফ দ্য ম্যাজাইতে বর্ণনাটা আছে, যে কুইন অফ শেবা মানে বুঝিস, যিনি সালেভানকে পরীক্ষা করার জন্য 2টা ফুলের মালা নিয়ে গিয়েছিলেন, কোনটা আসল কোনটা নকল। সো সে কুইন অফ শেবা নাকি এই চুল পাওয়ার জন্য হয়তো নিজের সকল সম্পদ দিয়ে দিতেও রাজি ছিলেন, মানে এরকম করে বর্ণনা দিচ্ছিলেন ও হেনরি। কোন জায়গায় বর্ণনা দিচ্ছিলেন? এই লেটস হ্যাভ আ সাইট অ্যাট দ্য লুকস অফ ইটের পরে চুলের এই বর্ণনাটা আছে। এবার এই চুলগুলো দেখার পর অভিজ্ঞ হাতে, প্র্যাকটিসড হ্যান্ড, অভিজ্ঞ হাতে চুলগুলোকে লিফটিং করে চুলগুলোকে উপরের দিকে তুলে দিয়ে সে মহিলা বলল, ম্যাডাম বলল $20। তাহলে এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে যে চুলগুলো আমাদেরকে দেখতে দিন, আর চুলগুলো আমাকে দেখতে দিন বলার পরপরই মহিলা কিন্তু $20 বলেনি, এটা একটু খেয়াল কর। মাঝখানে কিছু ঘটনা আছে, চুলগুলো টুপিটা খুলেন, চুলগুলো দেখতে দিন, আর চুলগুলো না দেখেই মহিলা $20 বলে ফেলবে, এটা মোটো লজিক্যাল না। তার চাইতে বড় ব্যাপার হচ্ছে লিফটিং দ্য মাস উইথ এ প্র্যাকটিসড হ্যান্ড, অভিজ্ঞ হাতে চুলগুলোকে গুছিয়ে দিয়ে বলল। তাহলে উনি যদি টুপি খোলার পর চুলগুলো যদি নেমে নাই আসে, তাহলে মহিলা আবার চুলগুলোকে উপরে তুলে দিল কীভাবে? দ্যাট মিনস মাঝখানে কিছু ঘটেছে। আমার পয়েন্টটা বুঝতে পারছিস? এই $20 বলার আগে মাঝখানে কিছু ঘটেছে। এই মাঝখানে কিছু ঘটেছে বলে এখানে ইনভার্টেড কমাটা শেষ করে আবার এখানে ইনভার্টেড কমাটা শুরু করেছেন। বুঝছি? মাঝখানে কি ঘটেছে? মাঝখানে মহিলা চুলগুলো দেখেছে, এই হচ্ছে ব্যাপার। এবং এই জিনিসটা তোমাকে উল্লেখ করে দিতে হবে প্যাসেজে। স্যার যদি উল্লেখ না করো এটা টিচারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। টিচার তখন তোমাকে মার্কস দিবে কি দিবে না, কারণ 5-এ তো না, এখন তো 7, তোমাদের জন্য তো ন্যারেশন 7 মার্কস করে দিয়েছে যেহেতু তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। সো 7-এ তোমাকে 7 দিবে নাকি 6 দিবে না 5 দিবে না 4 দিবে, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে কার উপর? টিচারের উপর। এখন ধরো তুমি এটা দিলা না এবং টিচার বলো আরে এতে তো মাঝখানে একটা লাইন বাদ দিচ্ছে বা মাঝখানে এই ঘটনাটা বাদ দিচ্ছে, তাহলে ওকে 4 করে দিই বা 5 করে দিই। বুঝতে পারছো? ফলে তুমি বুঝতেও পারবে না যে তোমার 1 মার্কস কাটা গেছে এটার জন্য। কারণ তুমি আমাকে সেকেন্ড প্রশ্ন করতে পারো, স্যার যদি না জানো তোমাকে জানানোর দায়িত্বটা কার? আমার। সেজন্যই তো তোমাকে কাহিনীটা বলছি যে হ্যাঁ বাবা এখানে এরকম ঘটনা ঘটছে, এটা লিখতে হবে। এখন পরীক্ষায় যদি স্যার এমন কিছু আসে যেটা কাহিনী আমরা জানি না, সেক্ষেত্রে কিছু করার নেই। তবে পরীক্ষায় এমন কিছু আসবে না সেই গ্যারান্টিটা আমি দিতে পারি যেটার কাহিনী আমি তোমাকে বলবো না। এরকম প্যাচওয়ালা, এই যে মাঝখানে একটা ব্যাপার রয়ে যাচ্ছে, এরকম প্যাচওয়ালা কোনো প্যাসেজ নেই বা থাকবে না যেটা আমি তোমাকে বলবো না। এই যে মাসে তুমি 1000 টাকা করে দিয়ে পড়ছো, ক্লাস করছো, তাহলে আমারও তো কিছু দায়বদ্ধতা আছে না? আর তুমি আমার কাছে কেন পড়বে? কারণ এই জিনিসগুলো যাতে আমি তোমাকে জানাতে পারি। অ্যান্ড যারা পড়বে না তারা জানবে না, বা তারা হয়তো আর জানতেও পারে অন্য কারো কাছ থেকে। শুধু এটা আমি জানি তা না, সেটা অনেক টিচারও জানে, তারাও জানাতে পারে, আবার নাও জানাতে পারে। তুমি তোমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করতে পারো যে এই লাইনটাকে কীভাবে, মানে যারা আমার কাছে পড়ে না, এই গ্রুপে যারা নেই তাদেরকেও জিজ্ঞেস করে দেখতে পারো যে এই লাইনটাকে কীভাবে করা যায়। তারা দেখবা এই লাইনটি দিয়ে শুরু করে লিফটিং দ্য মাস উইথ দ্য প্র্যাকটিস হ্যান্ড দিয়ে পরের লাইনটা অ্যাড করে দিয়ে দিবে।
কিন্তু হবে না, কেমন? সো জানানোর দায়িত্ব আমার, মনে রাখার দায়িত্ব তোমার। এখানে ছোট্ট একটা ফ্রেজ লাগাতে হবে, আফটার সিইং হার ব্র্যাকেটের ডেলা হার হেয়ার, after seeing her hair, comma, lifting the mass with a practiced hand. ওকে, আফটার সিইং হার হেয়ার, এই মাঝখানে যে চুলটা দেখেছিল সেটা তোমাকে বলতে হবে, না হলে তুমি বলছো চুলগুলোকে তুলে দিয়ে, আগের লাইনে বলছো টুপিটা নামান চুলগুলোকে দেখতে দিন, পরের লাইনে বলছো চুলগুলোকে তুলে দিয়ে তিনি বললেন $20। তো টুপি খুলছে, টুপি খুলতে বলেছে, পরের লাইনে বলছো চুলগুলো তুলে দিয়ে, মাঝখানে কি হলো? চুলগুলো কোথায়? টুপি খোলার পর কী হয়েছিল? এই টুপি খোলার পর কী হয়েছিল সেটা কোথায় আসছে? এই জায়গায় আসছে, অ্যান্ড ইউ হ্যাভ টু মেনশন ইট। আফটার সিইং হার হিয়ার, কমা, লিফটিং দ্য মাস উইথ আ প্র্যাকটিসড হ্যান্ড, মাদাম অফার্ড, এই ওয়ার্ডটা একটু দেখি সেখানে, মাদাম অফার্ড $20, ম্যাডাম অফার্ড $20, এই শব্দটা একটু দেখিস, কারণ মহিলা চুলগুলো তুলে দিতে দিতে বললো $20। $20 মানে কি? আমি $20 দিতে পারি এটার জন্য, এটা অফার করেছে। এটা আরেক জায়গায় পাবো আমরা হয়তো আরেকটা প্যাসেজে, যেখানে একজন লোক টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছে এবং সেখানে জিজ্ঞেস করছে যে টিকিটের দাম কত, তখন সে বলবে যে টিকিটের দাম এত এবং টিকিটগুলো দিচ্ছে, অফার্ড, ওখানে একটা অফার্ড আসবে, তখন আমরা দেখব এখানে $20 কিন্তু দেয়নি, $20 নিয়ে কোনো প্রশ্ন করেনি, মহিলা চুলগুলো তুলতে তুলতে বললো $20 দিতে পারি, চুলের জন্য $20 দিতে পারি, মানে সে প্রস্তাব দিল যে তিনি $20 দিতে পারেন। তাই আমরা কোন ভার্বটা ইউজ করছি? অফার, ম্যাডাম অফার্ড $20। এই প্যাসেজটা এই কারণে খুব বেশি ইম্পর্টেন্ট, এখানে আফটার সিইং হার হিয়ারের ব্যাপারটা আছে, এখানে অফার্ডের ব্যাপারটা আছে, তাই বেশি ইম্পর্টেন্ট। সো একটু দেখো, এটা অন্য কোনো আনসার তুমি করতে পারো কিন্তু মার্কস পাবে না। ওকে, এটা গেল $20, সেড ম্যাডাম লিফটিং দ্য মাস উইথ আ প্র্যাকটিস হ্যান্ড, গিভ ইট টু মি কুইক, সেড ডেলা, সোজা, ডেলা টোল্ড টু গিভ ইট টু হার, ইটটাকে তো বলছি আমরা, চেঞ্জ হয় না। সো ডেলা told her বা told madam to give it to her quick, তাহলে এতটুকু পর্যন্ত 31 পর্যন্ত এটা রইল, 31 পর্যন্ত আমরা করলাম। ওকে, তাহলে তোমরা এখন 11 থেকে 31 পর্যন্ত প্যাসেজগুলো করে ফেলতে পারবা, বাকি প্যাসেজগুলো করে ফেলবা এবং আগামী ক্লাসে আমি বাকিগুলো আনসার করব। স্যার এত তাড়াতাড়ি মানে হচ্ছে প্রায় 40 মিনিটের মতো হয়েছে মনে ক্লাসটা এখন, না? সো আমি একটু ব্রেক নিচ্ছি, কারণ কি আমি অন্য একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে পেমেন্টের বিষয়টা। তোমরা জানো যে তোমরা লাস্ট পেমেন্ট করেছিলে জুনের, হ্যাঁ কিছু স্টুডেন্টস পরে যুক্ত হয়েছে জুলাইতে, কিছু স্টুডেন্টস অগাস্টে যুক্ত হয়েছে, আমি তাদের কথা বলছি না, নর্মালি গ্রুপটা চলছিল এবং তারা লাস্ট পেমেন্ট করেছিল জুনের 19 তারিখ এবং 24 তারিখ, এই 2 দিন, জুনের 19 তারিখ 24 তারিখ, এবং তারা পেমেন্ট করেছে 2 মাসের, অর্থাৎ জুন টু জুলাই, জুলাই টু অগাস্ট, অর্থাৎ তারা জুন 19 থেকে অগাস্ট 19 কিংবা জুন 24 থেকে অগাস্ট 24 এর পেমেন্ট করে দিয়েছে 2 মাস। জুনের 19 তারিখ থেকে জুলাইয়ের 19, জুলাইয়ের 19 থেকে অগাস্টের 19 তারা পেমেন্ট করেছে, 2 মাসে পেমেন্ট করেছে। আর আজকে হচ্ছে অগাস্টের 22, দ্যাট মিন্স আমাদের অলরেডি 2 মাস কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট করা হয়ে গেছে, বা 24 যা আছে তারাও বলতে পারে স্যার কালকে কমপ্লিট হবে, পরশু কমপ্লিট হবে। আসল ব্যাপারটা সেটা ছিল না, আসল ব্যাপারটা ছিল আমাদের পেমেন্ট ডেট ছিল 11 তারিখ, কারণ আমরা 2020 সালে জুনের 11 তারিখ থেকে ক্লাস শুরু করেছিলাম,
জুনের 11 তারিখ, এবং সেই হিসেবেই প্রতি মাসের 11 তারিখ ধরে 2 মাস পর পর 11 তারিখ হিসেবে আমাদের বেতন দেওয়া হতো। জুন টু জুলাই, জুলাই টু আগস্ট, আগস্টের 11 তারিখের পর তুমি বেতন দিবা, এরকম করে করে যেত। কিন্তু গত মাসে জুন মাসে এসে আমি একটু বেশি টাইম নিয়েছিলাম, অর্থাৎ 11 তারিখের দিকে ডেট না দিয়ে আমি 19 এবং 24 তারিখ টাইম দিয়েছিলাম। কিসের জন্য? যে কিছু ক্লাস মিস হয়ে গিয়েছিল আমাদের, সে ক্লাসগুলোকে কভার আপ করার জন্য। বলছেন ঠিক আছে, ক্লাসগুলো আগে কমপ্লিট করি, তারপর তুমি পেমেন্ট করো। অথচ তোমার পেমেন্ট করার কথা ছিল কত? জুনের 11 বা 12 তারিখে। আচ্ছা, 19-24 গেল, তাহলে এখন তোমার পেমেন্ট করার কথা কখন? অগাস্টের 19-এর পর বা অগাস্টের 24-এর পর। কিন্তু আমি অগাস্টের 19 বা অগাস্টের 24-এর পর কোনো পেমেন্ট নিচ্ছি না, অর্থাৎ এই অগাস্ট মাসে আমি কোনো পেমেন্ট নিচ্ছি না। ওকে, যদিও তোমাদের আসলে অগাস্টের 11 থেকে অগাস্টের 30-এর মধ্যে পেমেন্ট করার কথা পরবর্তী 2 মাসের জন্য, আমি পেমেন্টটা নিচ্ছি না, অগাস্টে কোনো পেমেন্ট নিচ্ছি না। অগাস্টের 11 বা 15 তারিখ তোমাদের পেমেন্ট করার কথা, কিন্তু মানে বাকি 15টা দিন, আমি যদি 15 তারিখও ধরি, অগাস্টের 15 তারিখও ধরি, বাকি 15টা দিনের জন্য আমি কোনো পেমেন্ট নিচ্ছি না। কেন নিচ্ছি না? মাঝে মধ্যে আমার ক্লাস মিস হয়ে যায়, আমি চেষ্টা করি ক্লাসটাকে আবার রিকভার করে দিতে, অন্য কোনো একটা ক্লাস দিয়ে, অন্য কোনো দিন ক্লাস দিয়ে ক্লাসটাকে কভার আপ করে দিতে, কিন্তু তারপরও কোনো ক্লাস মিস হয়ে যায়। তাই আর এখন অনেকের একটু সমস্যাও আছে, আর্থিক সমস্যাও আছে। সো আমি এই অগাস্টের বাকি 15 দিনের পেমেন্টটা নিচ্ছি না, যেটা আমাকে দেওয়ার কথা ছিল, নিচ্ছি না। এখন তোমরা পেমেন্ট করবা সেপ্টেম্বরে, সেপ্টেম্বরের 4 তারিখ অথবা 9 তারিখ, 4092021 অথবা 09092021। কিন্তু এটা থাকবে স্যাটারডে, আর এটা থাকবে থার্সডে। সো তোমরা তোমাদের বাসায় একটু বলে দিবা যে অগাস্টে পেমেন্ট করার কথা ছিল, তোমরা জুনে পেমেন্ট করেছো, সেই হিসেবে তোমাদের অগাস্টের 19 তারিখ কিংবা অগাস্টের 24 তারিখ তোমাদের পেমেন্ট করার কথা, কিন্তু অগাস্টের বাকি দিনগুলোর জন্য আমি কোনো পেমেন্ট নিচ্ছি না। এটা অবশ্যই একটু বাসায় বলে দিবা যে স্যার বাকি 10-15 দিনের জন্য কোনো পেমেন্ট নিচ্ছেন না। স্যার পেমেন্ট নেবেন কবে? সেপ্টেম্বরের 4 তারিখ অথবা সেপ্টেম্বরের 9 তারিখ। এবং এই সময় তুমি পেমেন্ট করবা কিসের? সেপ্টেম্বর প্লাস অক্টোবরের, এই 2 মাসের পেমেন্ট তুমি করবা। সেপ্টেম্বর প্লাস অক্টোবরের পেমেন্ট তুমি এই 2 ডেটের কোনো একটা ডেটে করবা। তবে যেসব রোল নাম্বার বা সিরিয়াল নাম্বার, 1019-এর পর, 1019-এর পর যেসব সিরিয়াল নাম্বারগুলো আছে, যাদের সিরিয়াল নাম্বার 1019-এর পর আছে, তারা আমাকে একটু মেসেঞ্জারে যোগাযোগ করে নিবা। কারণ তারা অনেকেই ভর্তি হয়েছে অগাস্ট মাসে, এই অগাস্ট মাসে ভর্তি হয়েছে। ওকে, এবং তারা অলরেডি অগাস্ট এবং সেপ্টেম্বরের পেমেন্ট করে ফেলেছে, ওকে। আর আমি সেপ্টেম্বরে যে পেমেন্টটা নিচ্ছি সেটা আসলে সেপ্টেম্বর প্লাস অক্টোবরের পেমেন্ট নিচ্ছি, কেমন? সো যা সিরিয়াল নাম্বার 1019 এবং তারপর, তারা আমার সাথে একটু মেসেঞ্জারে যোগাযোগ করবা, মেসেঞ্জারে একটা মেসেজ পাঠাবা, স্যার আমার সিরিয়াল নাম্বার এত, আমার নাম এটা, আমি পেমেন্ট কীরকম করে দিব, আমি তাদের সাথে আলাদা কথা বলে নিব, কেমন? কারণ তারা অলরেডি অগাস্টের পেমেন্ট করে ফেলেছে, অগাস্ট এবং সেপ্টেম্বরের পেমেন্ট করে ফেলেছে। কিন্তু বাকিদের জন্য পেমেন্ট ডেট থাকবে এটা 4/9/2021 অথবা 9/9/2021, অর্থাৎ সেপ্টেম্বরের 4 তারিখ অথবা সেপ্টেম্বরের 9 তারিখ, বৃহস্পতিবার বা শনিবার। ওকে, শনিবার বা বৃহস্পতিবার, শনিবার রেখেছি একটা বন্ধের দিন, গার্জিয়ানরা যাতে আসতে পারে, আর বৃহস্পতিবার রেখেছি এটা। এবং তুমি তখন কিসের জন্য পেমেন্ট করবা? সেপ্টেম্বর আর অক্টোবরের জন্য পেমেন্ট করবা। এছাড়াও যদি পেমেন্ট বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই মেসেঞ্জারে তোমার নাম, তোমার সিরিয়াল নাম্বার উল্লেখ করে আমাকে মেসেজ দিতে পারো, ওকে, মেসেঞ্জারে, যদি পেমেন্ট নিয়ে তোমার কোনো প্রশ্ন থাকে। সো নর্মালি আমরা এই মাসে, আজকে 22 তারিখ, এই মাসে আর কোনো পেমেন্ট নিচ্ছি না, আমরা নিব সেপ্টেম্বরের 4 তারিখ এবং 9 তারিখ। এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন তুমি আসো বা তোমার প্যারেন্টস আসো, এসে পেমেন্টটা করে দিয়ে যাবে। এক, দ্বিতীয়, পেমেন্ট করার সময় অবশ্যই এটা তোমার মাথায় এবং তোমার গার্জিয়ানের মাথায় থাকতে হবে যে আমাদের ক্লাসগুলো শুধুমাত্র
অনলাইনেই চলবে, কোনো অফলাইন ক্লাস হবে না। কারণ এই সপ্তাহে মেডিকেল কলেজগুলো খুলে দেওয়ার কথা ছিল, মানে গভর্নমেন্ট প্ল্যান করেছিল যে মেডিকেল কলেজগুলো খুলে দিবে এবং সেই জন্য মেডিকেল কলেজের স্টুডেন্টদেরকে টিকা ভ্যাকসিনও দিয়ে দিয়েছিল, কিন্তু সেটা পিছিয়ে গেছে, সেটা গেছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। এবং এরপর গভর্নমেন্ট যদি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে খুলতে পারে মেডিকেল কলেজ, তারপর হয়তো ইউনিভার্সিটিসগুলো খুলবে, তারপর হয়তো কলেজগুলো খুলবে, স্কুলগুলো হয়তো আরও পরে খুলতে পারে। কিছু ডিপেন্ড করছে আমাদের কোভিডের অবস্থা কী। এখন তো যথেষ্ট ভালো আছে, গতকাল দেখলাম মনে হয় 16% শনাক্তের হার, মারা গেছে 3000 না কত জানি মারা গেছে, না সরি 140-45 এরকম মারা গেছে। দ্যাট মিনস এখন একটু নিম্নমুখী আছে, যদিও একটা প্রেডিকশন আছে, বিশেষজ্ঞদের একটা প্রেডিকশন আছে যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে গিয়ে আবার এটা সংক্রমণটা আবার বেড়ে যাবে। আর সংক্রমণ যদি আবার বাড়ে তাহলে আবার সব বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ হয়ে যাবে। সো শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে একটা পরিকল্পনা আছে বা সম্ভাবনা আছে, সেটা নাও হতে পারে। আর সম্ভাবনা থাকলেও যদি তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলেও দেয়, তারা বলবে স্বাস্থ্যবিধি মেনে আপনি খুলতে পারবেন। কোচিং সেন্টারগুলো খুলতে দিবে কি না আমি জানি না। যদি কোচিং সেন্টার খুলতেও দেয় তখন বলবে সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে হবে, অর্থাৎ এক বেঞ্চে 2 জনের বেশি বসতে পারবেন না। এখন এক বেঞ্চে 2 জন বসিয়ে এরকম 650 জন, তোমাদের ব্যাচে 679 জন, খুব সম্ভবত তোমাদের ব্যাচে 679 জনকে যদি আমার পড়াতে হয়, তাহলে কয়টা ব্যাচ বানাতে হবে এবং সেই কয়টা ব্যাচকে আমি কিভাবে টাইম দিব, অসম্ভব। তাই তুমি যদি পেমেন্ট করতে আসো, তোমার মাথায় অবশ্যই রাখতে হবে যে আমাদের বাকি কোর্সটা স্কুল কলেজ খুলুক না খুলুক, বাকি কোর্সটা অবশ্যই কিসে যাবে, অনলাইনে যাবে, এটা অফলাইনে যাবেই না। এই শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে তুমি সেপ্টেম্বর অক্টোবরে পেমেন্ট করতে এসো। আর তোমার যদি মনে হয় যে না, যদি স্কুল কলেজ খুলে দেয় তাহলে আমাকে অফলাইনে পড়াইতে হবে, কোচিংয়ে পড়াইতে হবে, হাত ধরে পড়াইতে হবে, তাহলে তুমি এসো না, পেমেন্ট করার দরকার নেই, তুমি অন্য টিচার দেখতে পারো। ওকে, সো তোমাদের পেমেন্ট ডেট সেপ্টেম্বরের 4 তারিখ এবং সেপ্টেম্বরের 9 তারিখ। সাথে গার্জিয়ানকে বলে দিবা অগাস্ট মাসে যে পেমেন্টটা করার কথা ছিল অগাস্টের 15 তারিখের পর, স্যার অগাস্টের 15 তারিখের পরের 15 দিনের পেমেন্টগুলো আর নিচ্ছেন না, এগুলো নানা কারণে চিন্তাভাবনা করে বাদ দিয়ে দিয়েছেন। যা পেমেন্ট করবা সেপ্টেম্বরের 4 বা সেপ্টেম্বরের 9 তারিখ পেমেন্ট করবা। পেমেন্ট করার সময় সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাসের পেমেন্ট করবা। এবং 1019-এর পর যাদের সিরিয়াল নাম্বার 1019-এর পর, কারণ 1019 ভর্তি হয়েছে অগাস্ট মাসে, 1019-এর পর যাদের সিরিয়াল নাম্বার আছে তারা আমার সাথে মেসেঞ্জারে একটু তোমার নাম আর সিরিয়াল নাম্বার উল্লেখ করে আমার সাথে যোগাযোগ করে নেবো, আমি তোমাদেরকে বলবো তোমাদের কী করতে হবে। এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করো মেসেঞ্জারে নাম আর সিরিয়াল নাম্বার উল্লেখ করে। আপাতত ন্যারেশন 31 পর্যন্ত একটু প্র্যাকটিস করো। ওকে, বাবাই দেন স্যার, টেক কেয়ার।